মাকড়সার জাল বুনে দেখবেন শিকার করার জন্য, কিন্তু সেই জালেই কিন্তু নিজে ফেঁসে মৃত্যুবরণ করে। যে ওঝা ভূত তাড়াতে পারে, দেখবেন শেষ জীবনে সেই ভূতের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ঠিক তেমনি সাপুড়েরা সাপের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। মানে এক কথায় যে যার পিছনে লাগে, সময় এলে নিয়তি তাকে সেই কবলেই পড়তে হয়, বা নিয়তির একটা খেলা বলতে পারেন। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আজ সবার পিছনে লাগতে লাগতে ওই মাকড়সার জালের মতো চক্রবুহে উনি নিজেই ফেঁসে গেছেন। উনি টেরও পাননি। উনি ভাবছেন যে যেভাবে ওনার উত্থান, হুঙ্কার, গলাবাজি, কথায় কথায় আন্দোলন, মৃতদেহ নিয়ে আন্দোলন, রাজনীতি করা, রোড ব্লক করা, মানে যাচ্ছে তাই একটা নোংরা রাজনীতি উনি বরাবরে করে এসেছেন। এবং ভারতের ইতিহাসে এবং ভারতে সুপ্রিম কোর্টের মতন জায়গাতেও উনি জল ঘোলা করে এসেছেন। তাহলে প্রত্যেকেরই একটা মান সম্মান আছে, ভদ্রভাবে অনেকে ছেড়ে দেয়, কিন্তু যখন স্বার্থে বা নিজের সম্মানে আঘাত পায় যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান, সে কিন্তু ছেড়ে কথা কইবে না। সংবিধানের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠানকে উনি চ্যালেঞ্জ করেছেন এবং তার এগেনস্টে মামলা ঠুকেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ইডির বিরুদ্ধে উনি মামলা ঠুকে দিয়েছেন। আজকে এমন কোনো সংস্থা নেই, কেন্দ্রীয় এজেন্সি বা ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত সেই রকম ব্যক্তি বা প্রতিষ্ঠানের এগেনস্টে উনি যাননি। তাহলে তারা কেন ছেড়ে দেবে? ভারতবর্ষের মিলিটারিকে আমরা সম্মান করি, আর্মিকে সম্মান করি, প্রত্যেকটি নাগরিক সম্মান করেন। সেই মিলিটারি নিয়ে উনি যথেষ্ট কুমন্তব্য করেছেন। বেশ কিছু বছর আগে পশ্চিমবঙ্গে যে মিলিটারি অপারেশন হয়েছিল গোপনে, উনি বললেন যে আমাকে গদি থেকে তাড়াবার জন্য নরেন্দ্র মোদী মিলিটারি পাঠিয়েছেন। তা এটা কি অন্য দেশ, না রাষ্ট্রপতি শাসন হয়ে গেছিল? যখন মিলিটারি আসবে, রাষ্ট্রপতি শাসন হবে, তখনই আপনাকে গদি থেকে টেনে নামাবে, তার আগে নয়। তো এরকম বৃহৎ বৃহৎ উনি মন্তব্য করেছেন এবং কর্মকাণ্ড ঘটিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গবাসী যথেষ্ট অপমানিত, আমরা বাংলাভাষী যথেষ্ট অপমানিত। আজকে সারা অন্যান্য রাজ্যে বাঙালি যত শ্রমিক আছে, বাঙালি ভাষী, বাংলা ভাষী যত মানুষ আছে, তারা কিন্তু আজকে খুবই লজ্জিত এবং অপমানিত। বেশ কিছু জায়গায় ধরপাকড় হচ্ছে এবং মারপিট হচ্ছে, মার খেয়ে বাড়িতে আসছে। এর আগে কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী বাঙালি হয়ে বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করেছি, কোনোদিন অপমানিত হইনি। যথেষ্ট সম্মানের সঙ্গে সেখানে কাজ করেছি, ঘোরাঘুরি করেছি, বা প্রত্যেকে বিজনেস করেছে, পড়াশোনা করার জন্য গেছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যে কর্মকাণ্ডটি করলেন, তাতে কি বাঙালি সমাজ, বাংলা ভাষীর মাথা হেঁট হলো না? উনি কি একবারও ভাবতে পারলেন না যে পশ্চিমবঙ্গের বাইরে যত রাজ্য আছে, প্রত্যেকটি রাজ্যেই বাঙালি আছে, প্রত্যেকটা বাঙালি কিছু না কিছু করছে, কেউ রিসার্চ করছে, কেউ বিজনেস করছে, কেউ জব করছে, কেউ পড়াশোনা করতে গেছে। তাহলে তাদের কথা এতটুকু কি উনি ভাবলেন না যে তাদের কি পরিস্থিতি হতে পারে? এই গরম গরম বাজার চলছে এখন। উনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর নিয়ে মামলা করেছেন, ইডি নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে, টেকেনি।
সেই ইডি ঘুরিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। 3 তারিখে হিয়ারিং হয়নি, পরে আবার ডেট দিচ্ছে 1 সপ্তাহ পরে। ঠিক তেমনি নির্বাচন কমিশন কন্টিনিউ যে চিঠি চাপাটি করে যাচ্ছেন, যে মুখ্য সচিবকে অন্য রাজ্যে অবজারভার হিসাবে পাঠাচ্ছেন, মাইক্রো অবজারভার হিসাবে পশ্চিমবঙ্গ থেকে যে আইএস আইপিএস অফিসারদেরকে উনি চাইছেন, সেই একটা চিঠিরও উত্তর দেননি এবং সদুত্তর বা সদ্ব্যবহার উনি করেননি কমিশনের সঙ্গে। মানে সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করছেন সবসময়। এমত অবস্থায় সুপ্রিম কোর্টে গেলেন, লড়লেন, নিজে ওকালতি করলেন, যদিও সুপ্রিম কোর্টের জাজ বিচারপতি ওনাকে থামিয়ে দিলেন ভদ্র ভাষায়, যে আপনার হয়ে তো উকিল আছে, আপনি চুপ করুন। ভদ্র ভাষায় বোঝালেন, কিন্তু উনি ঠিক কলতলার ঝগড়ার মতন যথেষ্ট নিজের বক্তব্য রেখে এলেন। একটা রাজনৈতিক যে গেম, যা প্ল্যান নিয়ে গেছিল, উনি সেটাই করে চলে এলেন, জল ঘোলা করে চলে এলেন। যে 100 জনকে নিয়ে গেছিল এশিয়ার, যে সমস্ত মৃত্যু হয়েছে এবং যাদের নাম বাদ গেছে, মৃত্যু বলে ঘোষণা করেছে, অথচ জীবিত আছে। ঠিক সেই রকমই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছেন হলফনামা নিয়ে। তার কারণ এই যে এসআইআর চলাকালীন এবং হিয়ারিং চলাকালীন এইআরও ইআরও নিয়ে বহুবার বলেছেন কাকে কাকে সাসপেন্ড করতে হবে, তা কার এগেনস্টে মামলা করতে হবে, এফআইআর করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাকস্য পরিবেদনা, কে কার কথা শুনে কিছুই করেননি। পশ্চিমবঙ্গে চুনোপটি নেতা, ছোট বড় মাঝারি বড় যুবনেতা, প্রত্যেকেই ওপেনলি ক্যামেরার সামনে নির্বাচন কমিশনকে ঘুম পাড়িয়ে দেবে, পাতাল থেকে টেনে হেঁচড়ে ছিঁড়ে নিয়ে আসবে, ঠ্যাং ভেঙে দেবে, জ্ঞানেশ কুমারের মেয়েরে বৃন্দাবন ঢাকাতে পাঠিয়ে দেবে বাংলাদেশের মতন, এই ইত্যাদি নানান রকমের মন্তব্য সব রেকর্ড হয়ে আছে। এবং সর্বোপরি এখানে যে গণনাতে কত ঘাপলিং হয় সেটা আমরা তো জানি, অনেকেই জানেন। সেই গণনা কেন্দ্রকে নাকি নির্বাচন কমিশন এসডিও অফিস বা ডিএম অফিসে নিয়ে আসতে চাইছেন। কোনো ছোট ব্লক বা পঞ্চায়েতের স্তরে বা অন্য কোনো জায়গাতে গণনা হবে না। এই নানান একটা ফাইল করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি এখানে যে সুষ্ঠুভাবে এসআইআরটা হতে দিচ্ছেন না, তার একটা প্রোটেস্ট এবং ঠ্যাং ভেঙে দেবো, মেরে ফেলে দেবো, এইসব কথাবার্তা তো আছেই। সব নিয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে। ইডির শুনানি নেক্সট উইকে আছে। ডিএ কেস 10 বছর ধরে চলছিল, ডিএ দেয়নি, যে বকেয়া ডিএ, সেই ডিএ আবেদনকারীরা কোর্ট কেস জিতে গেছে এবং সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে দেন সঙ্গে সঙ্গে 25% বাকি ডিএ দিয়ে দিতে হবে এবং বকেয়া ডিএ যত আছে 31শে মার্চ 2026-এর মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে হবে। এখন ভানে মা ভবানী, যেটা শোনা যাচ্ছে 40,000 কোটি টাকা নাকি খরচ হবে এই ডিএ দিতে। আবার নিজের জনপ্রিয়তা আছে কিনা বা কতখানি আছে, মানুষ আমার পিছনে আছে কিনা দেখার জন্য তাড়াতাড়ি পূর্ণাঙ্গ একটা বাজেট পেশ করে দিলেন। বাজেটে কি, সেখানে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যাপারে কোনো কথা উল্লেখ নেই, সেখানে
চাকরি, বেকার সমস্যা সমাধানের কোনো উল্লেখ নেই। সেখানে শিক্ষা, বাংলা শিক্ষা, মাতৃভাষা শিক্ষাকে আরো কিভাবে প্রসারিত করা যায় তার কোনো দিশা নেই। উনি দান খয়রাতি ভাতা শুরু করলেন, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ালেন, অন্যান্য আশা কর্মী, আইসিডিএস কর্মী প্রত্যেকেই একটা ভাতা 1000 টাকা, শিক্ষাকর্মী যারা আছে, পার্শ্ব শিক্ষক, এই ভাতা 500-1000 টাকা দিয়ে উনি ভাবলেন আমি জনতাকে দেব, জনতা খুশি হয়ে যাবে এবং আমার আগের মতো আমার সঙ্গেই থাকবে। সব থেকে কি করেছেন না, মাদ্রাসাতে 5714 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন। ঘুরপথে ইসলামকে সমর্থন আর মাদ্রাসায় সেই টাকা যাওয়া মানে কত যে তারা শিক্ষিত হয়, কত বিজ্ঞান মনস্ক আর আধুনিক মনস্ক হয়, সেটা আমরা সবাই জানি মাদ্রাসার শিক্ষা নিয়ে। সে টাকা নিয়ে টোটালি ইসলাম প্রচার প্রসার, মুসলমানদের দেখরেখ, সংখ্যা বৃদ্ধি, ডেমোগ্রাফি চেঞ্জিং, এইসব কাজ হয়ে থাকে। তাহলে উনি ডিএ দেবেন কি দেবেন না, ডিএ উনি দেবেনই না ঠিক করে নিয়েছেন। তার কারণ আবার উনি ঘোষণা করেছেন যে ঠিক আছে আমি 4 জন একটা কমিটি তৈরি করে দেবো, এই ডিএ কেস বা ডিএ দেওয়া যায় কিনা, কতখানি কি করা যায়। যে কোনো সরকারের কমিটি গঠন মানে ধরে নিন সেটা আর কিছু হবে না, ভেস্তে দেওয়া একটা কাজ। সেই কমিটি রিভিউ করবে বলেছে, সেই রিভিউ করে কি কোথায় সমস্যাগুলো খুঁজে বার করবেন, ঘুরিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবে রিভিউ পিটিশন করতে, যেটা অবসরপ্রাপ্ত বিচারপতিদের মুখে শোনা। এটা একটা রাস্তা, আইনের রাস্তা নাকি খোলা আছে রাজ্য সরকারের জন্য। তাহলে বুঝতে পারছেন যে যারা সবুজ লাল আবির মেকে নাচানাচি করছে ডিএ মামলাকারীরা, তাদের কপালে যে আবার ঘন্টা ঝুলছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তার কারণ উনি ঠিক করেই নিয়েছেন লক্ষ্মীর ভান্ডার দেবে, মাদ্রাসাতে বরাদ্দ টাকা দেবে, বাকি ভাতা দেবে, বেকার ভাতা দেবে, কিন্তু ডিএ দেবেন না। এই যে চতুর্দিকে উনি ঘিরে ধরেছেন, সবাই কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে নিজে গিয়ে সেই জায়গাটাও কিন্তু কাদা করে এসেছেন। তাহলে সুপ্রিম কোর্ট তো আর ছাড়বে না। উনি তো সর্বেসর্বা হতে পারেন না, ভারতবর্ষের মধ্যে এমন সেরা নেই, এমন কোনো ব্যক্তিত্ব, পার্সোনালিটি, যাই হোক, দেশ সবার আগে, ভারতের সংবিধান সবার উপরে, সংবিধানের উপরে কেউ নয়, প্রধানমন্ত্রীও নয়, মুখ্যমন্ত্রীও নয়, রাষ্ট্রপতিও নয় এবং প্রধান বিচারপতিও নয়। তাহলে উনি যে সবাইকে ফাঁসিয়ে বা সবার পিছনে কাঠি করে উনি ভাবছেন আমি খুব সুখে শান্তিতে থাকব এবং নিজের রাজত্ব চালিয়ে যাব, সে গণনা কেন্দ্রে ঘাপলিং করে হোক, ছাপ্পা ভোট দিয়ে হোক, বা রোহিঙ্গা বাংলাদেশিদেরকে দিয়ে ভোট করিয়ে হোক, যে কোনো প্ল্যানই থাকুক, আমার মনে হয় এই যাত্রা সেটা আর সম্ভব নয়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা নাচানাচি করছেন, এরকম শুনতে পাচ্ছি কিছু ভিডিওতে দেখলাম, বেশ কিছু মহিলা বলেছেন যে আমাদের স্বামীরা আমাদের নিয়ে কোনোদিন ভাবেনি, এরকম হাত খরচা কোনোদিন দেয়নি, যা আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে দিচ্ছেন, স্বাবলম্বী করেছেন। তারা এতটুকু লজ্জাবোধ করলো না, লজ্জিত হলেন না নিজেরা, এবং স্বামীকে কি পরোক্ষভাবে অপমান করা হলো না? লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা বা 1700 টাকা দিয়ে কি সংসার চলে? না 1500 টাকা আপনার ছেলে মেয়ে ভাতা পাবে, সেটা দিয়ে চলে যাবে। যদি একটা রোজগার চাকরি হয়, মিনিমাম 15-20 হাজার টাকা যদি রোজগারের ব্যবস্থা থাকে, তাহলে একটা সংসার হেসে খেলে চলবে। মমতা ব্যানার্জির এই যে
ভাঁওতাবাজি। উনি চেক করলেন যে জনতা আমার সঙ্গে কতখানি আছে। হ্যাঁ, কিছু জনতা তো অবশ্যই থাকবে, সবাই তো আর যাবে না, সবারই তো মাথা খালি নয়। যাদের মাথা খালি আছে, শুকনো গোবর ভরা আছে, হয়তো সেইগুলো কিছু নাচানাচি করবে না বুঝে সুঝে। তো এই যে চতুর্দিকে উনি কাঠিবাজি করে রেখেছেন, সেই কাঠি বা তীর ওনার দিকেই ছুটে আসছে। সে মাকড়সা জাল বুনে শিকার করার জন্য সেই জালেই কিন্তু মাকড়সা ফেসে যায় এবং মৃত্যুবরণ করে। ঠিক মমতা ব্যানার্জির হালও ঠিক কিন্তু সেরকম হতে চলেছে। হয়তোবা হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, যেটা বারবার প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে, যে ওরা যদি জেলে যায় তাহলে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও, এত কিছু হওয়ার সত্ত্বেও পশ্চিমবঙ্গে এরকম অঘটন কেন ঘটছে না। তো এখন সময়ের অপেক্ষা। আগামী সপ্তাহে দেখুন, রাজ্য বাজেট যেটা পেশ করেছে সেটাও হয়তো সুপ্রিম কোর্ট দ্বারা ধাক্কা খেতে পারে। একটা কমেন্ট অবশ্যই করবেন, লাইক করবেন। আপনারাই আমার অনুপ্রেরণা। সাবস্ক্রাইব করুন এবং উৎসাহিত প্রদান করুন। ধন্যবাদ।